পলাশপুরে আমার বাবা কাজ করতেন। ও অঞ্চলের সমস্ত চা বাগানগুলোর মধ্যে পলাশপুরের বেশ নাম ডাক ছিল তখন। উৎপাদন ও আয়তনের প্রখ্যাতি ছাড়াও পলাশপুর চা বাগানের বাবুদের কোয়ার্টারই প্রথম বিজলিবাতি জ্বলেছিল। ফ্যাক্টরির পাশ দিয়ে বয়ে যাওয়া আংরা ভাষা ঝর্ণার তীব্র স্রোতে হুইল বসিয়ে ডায়নামো চালিয়ে অ্যাটকিন্স সাহেব এই বিজলিবাতি জ্বালাবার ব্যবস্থা করেছিলেন। একটা পাশুটে আলো জ্বলত কোয়ার্টারগুলোতে। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে তার আয়ু যেত দপ করে ফুরিয়ে, তবু তারই জন্য আশেপাশের চা বাগানগুলো ঈর্ষা করত পলাশপুরকে। আমার বাবা ওই ফ্যাক্টরি দেখাশোনা করতেন। জলপাইগুড়িতে আমাদের একটা বাড়ি ছিল। আমার ঠাকুরদা পলাশপুর থেকে রিটায়ার করে ওখানে বাড়ি করেছিলেন। আমি আর দিদিভাই ঠাকুরদার কাছেই থাকতাম। দিদিভাই সেকেন্ড ক্লাসে পড়তো বলে ঠাকুরদা কালী পুজোর ঠিক একদিন আগে আমাদের পলাশপুরে যাবার অনুমতি দিতেন। ঠাকুরদা ছিলেন বেশ রাশভারী। চাকুরিকালে তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তিনি বলতেন ম্যাট্রিক পাশ করলেই দিদিভাইকে বিদায় করে দেবেন। বিরাট তিস্তার চরটা ঠাকুরদার প্রকাণ্ড ছাতির তলায় মাথা গুজে হাঁটতে হাঁটতে পেরিয়ে আসতাম আমি আর দিদিভাই। পেছনের সুটকেস কাঁধে লাটু কাকু। অনেক দিনের পুরনো চাকর বলে ওকে আমরা কাকু বলতাম। তখন তিস্তার জল নেই বললেই হয়। মাঝে একটা পা পাতা ডোবানো জলের শীর্ণ স্রোত বইলেও রূপালী বালির চরটা ধুধু করত। মাঝে মাঝে কাশবনের মধ্য দিয়ে পথ হয়ে গেছে হেঁটে হেঁটে, আর বিকট শব্দ করে বার্নিশ কাছারি যাতায়াত করতো ভাঙাচোরা ট্যাক্সিগুলো প্যাসেঞ্জার নিয়ে। কেন জানি না ওগুলোকে শহরে ঢুকতে দেয়া হতো না। ঠাকুরদা ওগুলোকে দু চোখে দেখতে পারতেন না, বলতেন হেঁটে গেলে স্বাস্থ্য ভালো হয়। বার্নিশে এসে ঠাকুরদা আমাদের বাসে উঠিয়ে দিতেন। বাসে ওঠার আগে আমরা তাকে প্রণাম করতাম। আমাদের মাথায় হাত দিয়ে কী একটা মন্ত্র যেন তিনি পড়তেন। বাস ছাড়ার আগে ঠাকুরদা কন্ডাক্টরকে বারবার বলে দিতেন কোথায় আমাদের নামিয়ে দিতে হবে। বাস ছাড়ার পর স্পষ্ট দেখতাম তার চোখ ছলছল করছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতাম আমরা যতক্ষণ না চোখের আড়ালে যাচ্ছি ততক্ষণ উনি দাঁড়িয়ে আছেন, পেছনে বিমর্ষ মুখে লাটু কাকু। দুধারে শাল দেওয়ায় আর আম কাঁঠালের সারের মধ্যে কালো ফিতের মতো তেলতেলে পিচের রাস্তাটা ধরে বাস ছুটত। দিদিভাই বসে থাকতো খুব গম্ভীরভাবে, আর মাঝে মাঝে আমাকে বলতো বাইরে হাত রেখো না অন্তু। গাড়ি থামলেই কন্ডাক্টর চেঁচাতো ময়নাগুড়ি, ধূপগুড়ি, গয়াকাটার বীরপাড়া, আর আমি সময় দেখতাম। পলাশপুরে পৌঁছতে কত দেরি। সবুজ গালিচার মতো ছাটা চা গাছগুলোর মধ্যে নীল রঙের জমিতে সাদা রঙের পলাশপুরটি অ্যাটেস্ট লেখা সাইনবোর্ডটা চোখে পড়তেই বুকের ভেতরটা ছটফট করে উঠত। চেঁচিয়ে বাসটা থামতেই চোখে পড়তো মা বারান্দায় এসে দাঁড়িয়েছেন। পিচের রাস্তাটা যেটা আসাম অবধি গিয়েছে, সেখান থেকে আমাদের কোয়ার্টারের বারান্দা প্রায় 8 ফালং। আমি সুটকেসটা মাটিতে রেখে দিদিভাইকে পেছনে ফেলে এক লাফে একটা পাথরের সিঁড়ি টপকে দুপাশের পাতাবাহার গাছগুলোর মধ্যে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে মাকে প্রণাম করতাম। আমার হাঁপানো দেখে মা যখন হেসে বলতেন বোকা ছেলে, দৌড়ে আসতে হয়, তখন মায়ের বুকে মুখ ডুবিয়ে থাকতে ভীষণ ভালো লাগতো। অথচ দিদিভাই আসতো মৃদু পায়ে, মাকে প্রণাম করেই জিজ্ঞাসা করতো চিঠি পেয়েছিলে আমার? সেকেন্ড ক্লাসে উঠতে আমার তখন 2 বছর বাকি ছিল। আর ঠিক তখনই ওদের দেখতে পেতাম। বাস থামতেই ওরা ছুটে এসেছে। আমার বুকের ভেতরে একটা চাপা আনন্দ পাক দিয়ে উঠত। দিদিভাই বলতো এখন যেও না অন্তু, হাত মুখ ধোবে চলো। আমি করুণ চোখে মায়ের দিকে তাকালাম। তখন মা কি সুন্দর করে হাসতেন। দিদিভাইয়ের চাইতে মাকে আমার অনেক বেশি ভালো লাগতো। দিদিভাইটা যে কবে ম্যাট্রিক পাস করবে। দল ভেদে হাঁটতে হাঁটতে আমরা মাঠের মধ্যেখানে চলে এলাম। সেই ঝাঁকড়া চাপা ফুলের গাছটার তলায় টিনের ছাউনি দিয়ে মণ্ডপ করা হয়ে গেছে। 3 দিকের অর্ধেক টিন দিয়ে ঘিরে দিয়ে গেছে বাগানের কুলি। বুড়ি মাংরার মা তখন মণ্ডপের মাটি গোবর দিয়ে নিকোচ্ছিল। মাঝখানে ইট আর লাল মাটিতে ঠাকুর বসাবার বেদির জায়গা করা হয়েছে। একটা মাটিতে গোবরে মেশা গন্ধ আসছিল নাকি, আর সেই সঙ্গে মিষ্টি চাপার বাস। ওপরের গাছটার ডালগুলো সোনা হয়ে গেছে ফুলে। ঠাকুর করা হয়ে গেছে রে, আমি মণ্ডপটা দেখতে দেখতে বললাম। ধুস, মন্টু বলল, শ্রীচরণটা সবে এখন মাথা লাগাচ্ছে। ডাকিনি যোগিনী? আমার খুব কৌতূহল হচ্ছিল।
ওদের মাথা লাগানো হয়ে গেছে। শ্রীচরণ দাদাটা নাকি কি বদমাস, সেই কবে মাটি লেপে গিয়েছিল আর আজ এসেছে মাথা লাগাতে। মাথা ছাড়া ঠাকুরকে দেখতে কি খারাপই না লাগছিল। হাঁটতে হাঁটতে বিশু বলল, আমরা এই চা বাগানের ছেলেরা সোনাদের কোয়ার্টারের দিকে হাঁটছিলাম। শ্রীচরণদা ওখানে প্রতিমা গড়ছেন। সোনাদের কোয়ার্টারের সামনে একফালি জমিতে চালা ঘর করে শ্রীচরণদা প্রতিমা তৈরি করেন। তোরা এতক্ষণ ওখানে ছিলি? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ রে, তোকে গাড়ি থেকে নামতে দেখতে তো গেলাম। জানিস, সোনা বলছিল যে তুই এবার আসবি না। ঝুনু বলল। কেন আসবো না কেন? আমি তো অবাক। তুই নাকি জলপাইগুড়িতে থেকে খুব ভালো ছেলে হয়ে গেছিস, একেবারে ফার্স্ট হবি। তা আমি বললাম, অন্তু না এসে পারেই না, তাহলে আরতি দেবে কে? ঝুনুর কথা শুনে আমার এত আনন্দ হলো যে আমি এই রেডি গেট সেট গো বলে দৌড়তে লাগলাম। সবার আগে সোনাদের কোয়ার্টারের তারের বেড়াটার সামনে গিয়ে দেখলাম শ্রীচরণদা একটা চ্যাপটা কাঠি দিয়ে ঠাকুরের গলার ভাঁজ করছেন একটা লম্বা টুলে চড়ে। জিভ লাগানো হয়ে গেছে। শ্রীচরণদার কুজো সাগরেদটা ডাকিনী যোগিনীর তদারকে ব্যস্ত ছিল। প্রতি বছর লক্ষ্মী পুজো পেরিয়ে শ্রীচরণদা আমাদের চা বাগানে আসেন। সোনাদের বাড়ির সামনে এই এক চিলতি উঠোনে টিনের চালাঘর করে পিয়াল দড়ি দিয়ে ঠাকুর বানাতে বসে যান। হোক না যেদিন ইচ্ছে বাবুদের কালী পুজো কমিটির মিটিং। শ্রীচরণদা জানেন বায়না তার বাধা। এক দিন এক বাড়িতে খেয়ে শ্রীচরণদা আপন অধিকার নিজেই জহির করে বেড়ান বাগানময়। ডিউটিতে যাবার সময় বাবুরা সাইকেল থামিয়ে হয়তো বলে যান, শ্রীচরণ এবার যেন ঠাকুরের চোখ সুন্দর হয়, গতবারটা যা টেরা করেছিলে। সঙ্গে সঙ্গে মাটি মাখা হাত দুটো কপালে তুলে জিভ কাটেন শ্রীচরণদা। তা কখনো হতে পারে না বাবু মশাই, মা আমার পাপ নেবেন গো। তারপর প্রতিমাকে মাটি মাখিয়ে শ্রীচরণদা সেই যে উধাও হলেন, আর দেখাই নেই। সমস্ত চা বাগানের মানুষকে দারুণ উদ্বিগ্ন করে রেখে শ্রীচরণদা তখন আশেপাশের বাগানগুলোর প্রতিমা গড়ছেন। আর কালী পুজোর আগের দিন সকালে এসে একগাল হেসে হলদে ছোপ ধরা দাঁতগুলো বের করে বলবেন, এলাম গো। ওদের আমি দেখতে পেয়েছিলাম। এই চা বাগানের সব ছোট ছেলে মেয়ে আর মহিলারা টুলের বেঞ্চিতে বসে আছে। সোনাদের কোয়ার্টারের এই বারান্দাটা এখন সাময়িকভাবে সবার আকর্ষণ। আতর মাসিমা, সোনার মা বসেছিলেন একটা বেতের চেয়ারে। আমাকে দেখেই ডাকলেন, আয় অন্তু, ভেতরে আয়। তোর ঠাকুরমার বাতের ব্যথাটা সেরে গেছে? হ্যাঁ বলে তারের গেটটা খুলে আমি ভেতরে ঢুকলাম। এই যে ছোট কর্তা এসে গেছেন দেখছি। আমাকে দেখে শ্রীচরণদা হাত থামালেন। বড় কর্তার শরীর ভালো তো? উত্তরে আমি ঘাড় নাড়লাম। শ্রীচরণদা যেবার প্রথম ঠাকুর গড়ার বায়না পান সেবার ঠাকুরদা ছিলেন পুজো কমিটির সেক্রেটারি। ঠাকুরের প্রসাদ দিয়ে সেবারই আমার অন্নপ্রাশন হয়েছিল। শ্রীচরণদা ঠাকুরদাকে বলতেন বড় কর্তা, আর সেই সুবাদে আমি ছোট কর্তা। আসলে আমার এখন কি যে ভালোই না লাগছিল। এই চেনা পরিবেশ, জন্মস্তক যা আমি দেখে আসছি। জলপাইগুড়ি থেকে এখানে এসে এদের মধ্যে দাঁড়িয়ে আমার বুকের ভেতরে একটা আনন্দ চুয়ে চুয়ে পড়ছিল। প্রতি বছরের মতো সোনাদের কালো রঙের লম্বা কানওয়ালা কুকুরটা গন্ধরাজ গাছটার তলায় বাঁধা আছে। আমাকে দেখে লেজটা নাড়ছে সেটা। কানে এলো আতর মাসিমা ঝুনুর মাকে বলছেন, ছোড়াটা বড় হলে ওর বাপের মতো লম্বা হবে। ঝুনু মাসিমা জবাবে যেন বললেন, শহরে থেকে খুব শান্ত হয়ে গেছে, বেশ মিষ্টি মুখটা। কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগছিল। বিশু, ঝুনু, মন্টুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মনে হলো গতবার জলপাইগুড়ি যাবার সময় আমি কৌটোতে করে এক মুঠো মাটি নিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ি বাড়ির উঠোনে সেই মাটি রেখে দিয়ে রোজ একবার করে দেখতাম আর চা বাগানের কথা ভাবতাম। তখন মনে হতো আমি বিশুদের কাছেই আছি। এক রাত্রে এমন বৃষ্টি হলো যে পরদিন সেই মাটিটাকে আলাদা করে চিনতে পারিনি আর। বারান্দার এক কোণে মোড়ায় একটা খয়েরি ফ্রক পরে দুই বিরিনি ঝুলিয়ে সোনা বসেছিল হাতের চেটোয় গাল রেখে। ড্যাবড্যাবের চোখে আমাকে দেখছিল। সোনার গাল দুটো যেমন ফর্সা তেমনি ফোলা। আমরা ওকে একা পেলেই রসগোল্লা রসগোল্লা বলে খ্যাপাতাম। আরও কিছুক্ষণ রেগে মেগে শেষে ভ্যা করে গলা ছেড়ে কাঁদত। বিকেল গড়িয়ে সন্ধে কখন হলো বুঝতে পারিনি। সোনাদের বারান্দার এধারে একটা পেট্রোম্যাগ জেলে তারের শিকে ঝুলিয়ে দেয়া হয়েছে। চালাঘরের এদিকে কোনো লাইন নেই ইলেকট্রিকের। সাইকেলের ঘন্টাগুলো তখন বাজতে শুরু করেছে আধো অন্ধকার মাঠের মধ্যে। বাবুরা সব অফিস থেকে ফিরতে শুরু করেছে। ফ্যাক্টরিটা আমাদের কোয়ার্টারগুলো থেকে কোয়ার্টার মাইল দূরে। আমরা এতক্ষণ উবু হয়ে বসে ঠাকুর গড়া দেখছিলাম। মাটির কাজ শেষ।
হঠাৎ উঠে দাঁড়িয়েই দূরে মাঠের ওপাশে চা বাগানের রাস্তায় পাতলা অন্ধকারে সাইকেলের লাইট জ্বেলে বাবাকে আসতে দেখে আমি তাদের গেটটা খুলে ছুটতে লাগলাম বাড়ির দিকে। এতক্ষণে আমার শীত শীত করছিল। গরম জামা গায়ে না দেখলে বাবা ভীষণ রাগ করবেন মায়ের ওপর। বাবা বাড়িতে একটা ছোটোখাটো পোলট্রি ফার্ম করেছিলেন। ভালো জাতের কয়েকটা ঘর মুরগি ছাড়াও কাঁঠাল গাছের তলায় হাঁসের ঘর ছিল। বাড়ির পেছনে আংরা ভাষা ঝর্নার ধারে আমাদের ঘরের ছাউনি দেওয়া গোয়ালঘরের 4টে ভাগলপুরি গরু সারা বছর ধরে দুধ দিত। কালী পুজোর আগের দিন সেই দুধ জমিয়ে এক কড়াই ভর্তি নলেন গুড়ের পায়েস হতো। লাল রঙাশির পায়েস থেকে অদ্ভুত একটা ঘ্রাণ বেরোতো। বাড়ি ফিরেই দেখতাম মা আর দিদিভাই উঠোনে তুলসী তলায়, বারান্দায়, কাঁঠাল তলায়, খিড়কি দুয়ারে 14 পিদিম দিচ্ছেন। 14 পিদিম দিলে ভূত পেতনি আমাদের বাড়িতে ঢুকতে পাবে না। তারপর মা আমাদের বাটি ভর্তি করে পায়েস খাওয়াতেন। শীতকালে সেই প্রথম আমাদের পায়েস খাওয়া। বাবার গলা পেলেই আমার বুক দুরু দুরু করে উঠত। যা ভয় করতাম ঠিক তাই। বাবা আমাকে ডেকে পাঠাতেন। এই সময়টাই ছিল সবচাইতে মারাত্মক। বাবা আমাকে একটার পর একটা প্রশ্ন করে যেতেন। কেন গত পরীক্ষায় আমি অঙ্কে কম নম্বর পেয়েছি, কেন ঠাকুমাকে বিরক্ত করি, কেন সন্ধ্যের আগে বাড়ি ফিরি না, এই সব। আমি কোনো উত্তর দিতে না পেরে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকতাম। আর দিদিভাই তখন বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে হাজার অভিযোগ জোগান দিত। বাবার সঙ্গে দিদিভাইয়ের ব্যবহার ছিল সহজ, মাকেই বরং ও ভয় করত। আমার ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টো। বাবার প্রশ্নে আমি নাজেহাল হয়ে পড়েছি তখনই রান্নাঘর থেকে মা আমাকে পায়েস খেতে ডাকতেন। ডাকটা আমার কানে অমৃত বর্ষণ করত। একটু বাদেই সোনাদের কোয়ার্টারের সামনে থেকে কাশুর বাজার শব্দ আসতো। ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। সঙ্গে সঙ্গে আমার ইচ্ছে হতো মণ্ডপে ছুটে যেতে। তাই পা টিপে টিপে বাইরের ঘরে রেডিওর পাশে ছোপায় বসে কাগজপত্র বাবার সামনে দিয়ে মুখটাকে খুব নিরীহ করে, যেন বাড়ির বারান্দায় একটু দাঁড়াচ্ছি এমনি ভঙ্গি করে যেই হাঁটতাম অমনি বাবার গম্ভীর গলা কানে আসতো। ফুল হাতা সোয়েটারটা পরে যাও, পায়ে মোজা নেই কেন, ঠান্ডা না লাগে রে, আর চলছে না। একটা লম্বা টুলে হ্যাজাকটা রাখায় মণ্ডপটা ঝলমল করছে। বেদিতে ঠাকুরকে বসানো হয়েছে, কি বিশ্রী লাগছিল হ্যাজাকের উজ্জ্বল আলোয় ঠাকুরকে দেখতে। ভাজে ভাজে মাটিতে যেন ফাটল ধরেছে একটু। ঠাকুরের গায়ে কোনো রং নেই একটুও। মন্টু বলল, শ্রীচরণদা না এইমাত্র আমাদের বাড়িতে খেতে গেল। সোনাকে নিয়ে আতর মাসিমা এইমাত্র এলেন। এ চা বাগানের একমাত্র পুজোর সমস্ত আচার অনুষ্ঠানের মেয়েদের নেতৃত্ব করেন আতর মাসিমা। সোনাকে দেখলাম একটা ভারী শাল গায়ে জড়িয়ে এসেছে। দেখেই বুঝতে পারছিলাম ওটা আতর মাসিমার শাল। মণ্ডপের 3 দিকের অর্ধেক খোলা জায়গাগুলোতে সুনির দ্বারা ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছিল যাতে ঠান্ডা হাওয়া না আসে। আজ সারা রাত জেগে সুনির দ্বারা মণ্ডপ সাজাবে। বিনু মাস্টার একটা কাগজে ডেকোরেশনের একটা প্ল্যান এঁকে বাদলদাকে বোঝাচ্ছিলেন। বিনু মাস্টার এখানকার জুনিয়র স্কুলে সংস্কৃত পড়ান, সেই সঙ্গে ড্রয়িংও। অনেকগুলো বাঁশ আর লাল নীল কাগজ আনা হয়েছে মণ্ডপে। বড়রা মানে এই বাগানের ডাক্তারবাবু, টাইপবাবু, পাতিবাবু, মালবাবুরা সব গলা বন্ধ সোয়েটার অথবা চাদর আর মাথায় বাদর টুপি পরে গল্প করছিলেন একধারে। ঝুনুর বাবা এই বাগানের ডাক্তারবাবু, পুজোর দিন পাঁঠা বলি দিয়ে থাকেন। উনি বললেন সারা জীবনে এক কোপে উনি 128টা পাঁঠা বলি দিয়েছেন। এক কোপে না কাটলে নাকি মা অসন্তুষ্ট হন। মন্টুর বাবা বললেন, আপনি মশাই রক্ষক আবার ভক্ষকও, ডাক্তারি করে মানুষ বাঁচান আবার এক কোপে পাঠাও বলি দেন। ঝুনুর বাবা হো হো করে হেসে উঠলেন। লোকে বলে উনি নাকি শক্তি সাধনা না কি বলে করেন। এর মধ্যে দিদিভাইকে নিয়ে মা একবার ঘুরে গেছেন। মাকে লাল পেরে শাড়িটা পরে কি সুন্দর লাগছিল। দিদিভাই এসেছিল মুখ রুজ মেখে সাদা রঙের উপর কালো নকশা তোলা গার্ডিয়ান পরে। দিদিভাইকে এখন ঠিক মানাচ্ছিল না, কেমন শহুরে শহুরে লাগছিল ওকে। ও বোধহয় তাই চেয়েছিল। চা বাগানের অন্যান্য মেয়েরা দিদিভাইকে কেমন চোখে যেন দেখছিল। সুনিতারা সব কাজ থামিয়ে মায়ের সঙ্গে গল্প জুড়ে দিয়ে স্পষ্ট বুঝতে পারছিলাম দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে চাইছিল। দিদিভাই এখানে বেশ ডাঁট নিয়ে থাকে, এখানকার কারোর সঙ্গে মিশতে চায় না। মা আমাকে ডেকে বললেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে, বাবার নাকি আজ নাইট ডিউটি আছে। একটু বাদে মা আর দিদিভাই টর্চ জেলে বাড়ি চলে গেলেন। সুনিতারা গেল মাদের পৌঁছে দিয়ে আসতে। সুনিতা কলকাতায় কলেজে পড়ে। আমরা মানে আমি, বিশু, মন্টু, খোকন, ঝুনু ঠাকুরের সামনে একটা শতরঞ্জিতে বসেছিলাম।
সোনাও আমাদের দলে ভিড়ে গিয়েছিল। ও বলল, জানিস এখনো সন্দেশ কেনা হয়নি পুজোর। আমি বললাম, তোর তো সন্দেশ খাওয়ার জন্য লাল পড়ছে। মুখ ভেঙচে সোনা বলল, ইস, তুই তো অঞ্জলি দেবার সময় হাত বাড়িয়ে সন্দেশ চুরি করিস থালা থেকে, আমি দেখেছি। হ্যাঁ, তুই দেখেছিস। আমার খুব খারাপ লাগলো কথাটা। মন্টু বলল, জানিস আমার না কেমন ম্যাজিক লাগে। এই এখন দেখে যাচ্ছি এই রকম, আর সকালে এসে দেখবো ঠাকুর কেমন সুন্দর প্রতিমা হয়ে গেছে। আমি বললাম, সুনীতাদের কি মজা না, ওরা কেমন রাত জেগে ডেকোরেশন করতে করতে ঠাকুরের প্রতিমা হয়ে যাওয়া দেখে। ঝুনু বলল, ইস, আমরা যে কবে বড় হয়ে ডেকোরেশন করব। আমরা আমাদের বড় না হওয়া নিয়ে অনেকক্ষণ ধরে আফসোস করলাম। হঠাৎ আমার মাথায় একটা মতলব এলো। এই আজ রাত্রে ঠাকুর রং করা দেখবি? ঝুনু মুখ বেঁকালো, কি করে দেখবো, মা তো আসতেই দেবে না। মন্টু বলল, বাবা বলবে সামনে পরীক্ষা, অসুখ করবে। বোঝা গেল আমাদের কাউকেই বাড়ি থেকে ছাড়বে না, একমাত্র আসা যায় ভোরে, তখন শিউলি ফুল কুড়োবার নাম করে বেড়ানো যায়। অবশ্য এই ব্যাপার যদিও মেয়েদের একচেটিয়া, তবুও লক্ষ্মী পুজো আর কালী পুজোর দিন অন্ধকার থাকতেই চা বাগানের সব মেয়েরা 18 থেকে 5 বছরের বাচ্চা অবধি মাঠের 4টে শিউলি গাছের তলায় বসে যায় সাজি ভরে শিউলি ফুল কুড়োতে। এমন সময় বিশু কীভাবে হঠাৎই বলল, ও আজ রাতে আসবেই। রাত ঠিক 12টার সময় ও লুকিয়ে লুকিয়ে এসে বড় শিউলি গাছটার সামনে দাঁড়াবে। আমি বললাম, আমিও আসবো, আজ রাত্রে ঠাকুর রং করা দেখবই। আমার মাথায় তখন ঘুরছিল বাবা আজ নাইট ডিউটি দিতে যাবেন। রাত 10টা নাগাদ বাবা গরম অলস্টার, মাথায় উলে টুপি, হাঁটু অবধি মোজা পরে ডিউটিতে গেলেন, সাইকেলে চড়ে 3 ব্যাটারির টর্চ জেলে। মা একটা ফ্লাক্সে কফি তৈরি করে দিয়েছেন, প্রচণ্ড শীত পড়েছে। এখন মা লণ্ঠন জেলে রেখেছেন। একটু আগে ঠিক 10টা বাজতেই ইলেকট্রিক আলোটা নিভে গিয়েছে। বাবা চলে যেতেই আমি খাট থেকে নেমে মায়ের খাটে উঠে এলাম। আমাকে বাবার সঙ্গে শুতে হতো, দিদিভাইকে মায়ের সঙ্গে। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কিরে, ভয় লাগছে বুঝি? আমি ঘাড় নেড়ে মার পাশে শুয়ে পড়লাম। মা তখন লণ্ঠনের আলোয় গল্পের বই পড়ছিলেন। একটু বাদে আমি ফিসফিস করে বললাম, মা, আমি ঠাকুর ঘরে দেখতে যাব। মা পড়তে পড়তে বললেন, ঠাকুর তো হয়ে গেছে। আমি বললাম, না, রং করা হয়নি, আমি কখনো রং করা দেখিনি, ওরা সবাই আসবে, তুমি একবার বলো মা। মা আমার দিকে তাকিয়ে বললেন, না, তোমাকে যেতে দেবো না, এখন বাইরে হিম পড়ছে, তোমার ঠান্ডা লাগবে, তোমার বাবা শুনলে ভীষণ রাগ করবেন। কিন্তু আমি মাকে ছাড়লাম না, বারংবার কাকুতি মিনতি শুরু করলাম। ভাগ্যিস দিদিভাইটা এখন মরার মতো নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। যখন অনেক নাকি কান্না কেঁদে প্রায় হাল ছেড়ে দিয়েছি আর বিশুর কাছে মনে হচ্ছে ছোট হয়ে গেছে, তখন হঠাৎ মা বললেন, ঠিক আছে যাও তুমি, তবে আমাকে কথা দিয়ে যেতে হবে। কি কথা বলো? আমি ঝলমলে মুখে বললাম, তোমাকে পরীক্ষায় স্ট্যান্ড করতে হবে, প্রতি সপ্তাহে আমাকে একটা করে চিঠি দেবে আর একদম ঠান্ডা লাগাবে না। এ তো সামান্য, মা যদি আমাকে 3 দিন ভাত না খেতে বলতেন তবে তাতেই আমি রাজি হয়ে যেতাম। মা বললেন, এবার তুমি ঘুমো, 12টার সময় আমি তোমাকে তুলে দেব। মরার মতো ঘুমের ভান করে শুয়েছিলাম। বড় ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজতেই লাফিয়ে উঠলাম। মা তখনও বই পড়ছিলেন। আমাকে উঠতে দেখে হেসে বললেন, এই ঘুম হচ্ছিল তোমার? গলাবন্ধ সোয়েটারের ওপর চাদর জড়িয়ে মাফলারে কান ঢেকে ছোট টর্চটা নিয়ে যখন বারান্দায় এসে দাঁড়ালাম, তখন মনে হলো আমার রক্ত বোধহয় জমে যাবে। এক একটা হাওয়ার ঝাপটা লাগছে আর দাঁতগুলো ঠকঠক করে আওয়াজ তুলছে। বাইরে কি ঘুটঘুটে অন্ধকার। বাড়ির সামনে বড় শিউলি গাছটার তলায় এসে দাঁড়ালাম। বিশু এখনো আসেনি। শিউলি ঘাসের তলায় ঘাসগুলো সাদা চাদর পড়েছে যেন। শিউলি ফুলগুলো গালিচার মতো ছড়িয়ে আছে। মাথার ওপর টুপটুপ করে শিউলি ঝরছিল। কান পাতলে শিশিরের শব্দ শোনা যায় পাতায় পাতায়। মাঠের উপাশে বড় রাস্তার ওধারে মারোয়ারি দোকানটা অন্ধকারে ঘাপটি মেরে পড়ে আছে। পিচের রাস্তাটা যেটা আসাম অবধি গিয়েছে, সেখানে মাঝে মাঝে এক একটা লরি প্রচণ্ড বেগে ছুটে যাচ্ছিল। গাড়ির হেডলাইটে সমস্ত জায়গাটা হঠাৎ আলোকিত হয়ে পরক্ষণেই অন্ধকারের গাঢ়ত্ব তুলছিল। দূরে মাঠের মধ্যিখানে মণ্ডপ থেকে একটুখানি আলো বাইরে পড়ছিল, আর মাঝে মাঝে ওদের কথাবার্তা অস্পষ্ট শোনা যাচ্ছিল। এদিকে সব কটা কোয়ার্টারে অন্ধকার ডালপালা মেলে দিয়েছে। পাতাবাহার গাছগুলোর ওপাশে একটা বিরাট দেওয়ার গাছ আছে। ঝুনু বলেছিল ওই গাছে নাকি একটা সাহেব ভূত বিরাট পা ঝুলিয়ে বসে বসে চুরুট খায়।
মাঠের মধ্যে ঝাঁকঝাঁক জ্বলন্ত জোনাকি দেখে আমার সেই চুরিটের কথা যেই মনে পড়ল, অমনি গাটা ছমছম করে উঠল। দূরের সাঁওতাল লাইনে মাদল বাজছে, ধীরে ধীরে গান তৈরি হচ্ছে লাইনে লাইনে। ওদের সম্মিলিত কণ্ঠের গান খুব অস্পষ্ট শোনা যাচ্ছিল। অন্ধকার একটু চোখসাও হয়ে গিয়েছিল এরই মধ্যে। হঠাৎ দেখলাম কে যেন মাঠের পাশ ধরে দৌড়ে আসছে। কাছাকাছি আসতেই টর্চটা জ্বালাতেই আমি অবাক হয়ে গেলাম। অন্ধকারের টর্চটা নিভিয়ে ফেলে একবার ভাবলাম, তারপরে টর্চ জেলে কাছে যেতেই শোনা এগিয়ে এলো, তুই? আমি ধাক্কাটা সামলাচ্ছিলাম। কি করে এলি? কেন, মারা তো পাশের ঘরে শোয়। দিদা ঘুমোতেই আমি পা টিপে টিপে খিল খুলে চলে এলাম। সোনা নির্বিকার। আদর মাসিমা ভীষণ রাগ করবেন, আমি ওকে বোঝাতে চাইছিলাম যেন। ইস, জানতেই পারবে না। আমার দেখতে ইচ্ছে করে না বুঝি? তোরা একাই মজা করে দেখবি না? সোনার গলায় অভিযোগ। হঠাৎ লক্ষ্য করলাম সোনার গায়ে গরম কাপড়ের নাম মাত্র নেই। ফুল হাতে একটা গরমের ফ্রক পরেছে ও। তাড়াতাড়িতে হয়তো পরে আসতে পারিনি কিছু। আমি বললাম, সোনা তো ঠান্ডা লাগছে। সোনা ঘাড় নেড়ে না করলেও বুঝতে পারছি ঠান্ডা ওর লাগছেই। বিশুটা এখন এলো না। আমি বললাম, দাঁড়া, আর কিছুক্ষণ অপেক্ষা করি। কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে যখন বিশু এলো না, তখন আমরা দুজনে আস্তে আস্তে মাঠের মধ্যে দিয়ে শিশিরে পা ডুবিয়ে এগোতে লাগলাম মণ্ডপের দিকে। একটু এগোতেই গ্রামোফোনের সুর শুনতে পেলাম। রেকর্ড বাজছে, আমি বনো ফুল গো ছন্দে ছন্দে। এই রাত্রে, নির্জন রাত্রে গানের সুর অতিরিক্ত আওয়াজ আনছিল। রাত জাগতে হলে নাকি গ্রামোফোন বাজানো দরকার। কিন্তু কোন বাড়ি থেকে রেকর্ড দিতে চায় না বলেই এই রেকর্ডটা সুনিদ্রারা আমাদের বাড়ি থেকে প্রতি বছর নিয়ে যায়। মনে হচ্ছিল এই নিশুতি চতুর্দশীর রাত্রে, যখন চা বাগানের ছোট্ট পৃথিবীটা অথই ঘুমে সুপ্ত, যখন জোনাকিগুলো বিরাট মাঠের মধ্যে নিজেদের মধ্যে মারামারি করে আগুন জ্বালাতে ব্যস্ত, তখন মণ্ডপের ক্ষীণ আলো এত দূরে অন্ধকারে দাঁড়ানো আমার চোখে গহন সমুদ্রের আলোক স্তম্ভের কাজ করছিল। দূরের সাঁওতাল লাইনে মাদল বাজছে আর সম্মিলিত সুরে গানের ধুয়ো অন্ধকারকে চিরে এই মাঠের বুকে এসে গানের সঙ্গে জড়িয়ে মিশিয়ে আমাদের কানে কনসার্টের মতন বাজছিল। পায়ে পায়ে আমরা মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। কে রে, কে ওখানে দাঁড়িয়ে? বিনু মাস্টার হাঁক দিলেন। গলাটা শুনেই পাতাবাহার গাছগুলোর পাশে আমরা থমকে দাঁড়ালাম। এখন আমাদের মধ্যে দ্বিতীয় একটি ভয় সঞ্চারিত হলো। ওরা যদি আমাদের উপর খুব রেগে যায়। সোনা সিটিয়ে আমার গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে। অন্ধকারে আমাদের ওরা স্পষ্ট দেখতে পাচ্ছিল না। এক ঝলক বাতাস মণ্ডপের ওপরের রাস রাস চাপা ফুলের গন্ধ আমাদের মাখিয়ে গেল। আরে, সাড়া দিচ্ছে না কেন? শুনে দেখ তো কে দাঁড়িয়ে আছে। বিনু মাস্টার মণ্ডপের ভেতর বাখারি চাচতে চাচতে বললেন। সুনিদ্রারা সারা মণ্ডপে বাঁশের ফ্রেম করে কাগজে আঠা মাখাচ্ছিল। বিনু মাস্টারের কথায় ফুটটুত হয়তো বাবা বলে মণ্ডপের সামনে এসে চিৎকার করে ডাকলো, কে বাবা, সারা দাও, নইলে বাঁশ ছুঁড়ে মারবো। কথাটা শোনা মাত্রই আমার মুখ দিয়ে বের হলো, আমিটাকে আমি আমি অন্তু। ততক্ষণে সুনিদ্রারা বাদল দ্বারা আমাদের কাছে এসে পড়েছে। আরে তোরা তোরা কি করছিস এখানে? দেখো বিনোদা। আমাদের টানতে টানতে সুনিদ্রা মণ্ডপের ভেতর নিয়ে এলো। বিনু মাস্টার আমাদের দেখে চোখ কপালে তুললেন। কি কাণ্ড, তোরা এখানে এত রাত্রে? বদমাইশ ছেলেরা সব, যাও যাও। আর ততক্ষণে আমাদের নিয়ে মণ্ডপের দাদাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। ছোটটা জলপাইগুড়ি গিয়ে বড্ড বোলচাল বেড়ে গিয়েছে। এমন অবাধ্য সব। আজকালকার ছেলেগুলো কাউকে মানতেই চায় না। আচ্ছা, বাড়ি থেকেই বা ছাড়লো কী করতে? বাবা মার দায়িত্ব জ্ঞান কীরকম? নিশ্চয়ই পালিয়ে এসেছে, ইত্যাদি ইত্যাদি। বিনু মাস্টার বললেন, যাও সুনিত, ওদের বাড়ি পাঠিয়ে দাও, তুমি সঙ্গে যাও। সোনা এতক্ষণ চুপচাপ ছিল। কথাটা শুনেই ডান হাতটা দিয়ে চোখ রোগড়ে ভ্যা ভ্যা করে কান্না শুরু করলো। সোনার কান্না শুনে শ্রীচরণদা পরিত্রাতার ভূমিকা নিলেন। আহা, কাঁদো কেন মা ঠাকুরুন? আহা, তোমরা আবার বকতিছো কেন? আসিয়ে যখন পড়েছে তবে থাকুক কেন হেথায়? সোনার কান্না আরও বেড়ে গেল। বিনু মাস্টার আমাদের কিছুক্ষণ দেখে শেষে বললেন, আচ্ছা থাক, আর কাঁদতে হবে না, যাও ওই কোনায় গিয়ে চুপটি করে বসে থাকো। একটিবার গন্ডগোল করলেই বাড়ি পাঠিয়ে দেব। আমরা সুরসুর করে টিনের বেড়ার পাশে শতরঞ্জির ওপর গিয়ে বসলাম। ওরা আবার কাজে আড্ডায় মশগুল হয়ে গেল। ঠাকুরের গায়ে সাদা রং বোলানো হয়ে গেছে। কি বিশ্রী না লাগছিল ঠাকুরকে দেখতে। বিনু মাস্টারের বাঁশ কাটার শব্দ আসছিল মণ্ডপের সামনে থেকে। একটু বাদে আমার কানের কাছে শোনা ফিসফিসিয়ে বলল, কেমন বোকা বানিয়ে দিলাম বলতো, না কাঁদলে ঠিক বাড়ি পাঠিয়ে দিত। ঠাকুরের পেছনের গ্রামোফোনে তখন বাজছিল, প্রণয় নাচন নাচলে যখন হে নটরাজ।
শ্রীচরণদা নীল রং গুলছিলেন একটা বড় বালতিতে। রঙের গন্ধ আসছিল নাকে। শ্রীচরণদার কুজো সাগরেদটা ঠাকুরের পায়ের নিচে শোয়া শিবের গায়ে সাদা রং বোলাচ্ছিল। ডাকিনী যোগিনীকে দুটো সাদা পেতনির মতো লাগছিল দেখতে। ডেকোরেশন চলছে। একটা মন্দির হবে, ঠাকুরের বেদিটা মন্দিরের ঠিক মাঝখানে থাকে। সুনিতা কাগজ কেটে দিচ্ছিল, বাদররা আঠা মাখাচ্ছিল। এখন হঠাৎ সুনিতা উঠে আমাদের কাছে এগিয়ে এলো, হাঁটু গেড়ে আমাদের সামনে বসে আমার কানটা মুলে দিয়ে বলল, আগে থেকে প্ল্যান করে আসা হয়েছে না? খুব পেকেছো তুমি। তারপর সোনার দিকে তাকিয়ে বলল, তারপর সোনামণি, মাকে বলে দেবে না তো সুনিতা সিগারেট খায়? সোনা মাথা নেড়ে না বলল। সুনিতার ডান হাতে সোনার ফোলা ফোলা গাল দুটো টিপে বলল, লক্ষ্মী মেয়ে। সুনিতা চলে যেতেই সোনা মুখ লাল করে বলল, অসভ্য। আমার ভীষণ রাগ হচ্ছিল সুনিতার উপরে। মাথার উপরে টিনের চালে চাপা গাছের পাতা চুইয়ে শিশির পড়ছিল টপ টপ করে। সোনা আমার কাছে বসেছিল। তো শীত লাগছে সোনা? জিজ্ঞাসা করতে ও ঘাড় নাড়ল। হ্যাঁ। আমার চাদরটা নে তুই, বলে চাদরটা খুলে এক প্রান্ত ওর পিঠের উপর ছড়িয়ে দিয়ে আর একটা প্রান্ত আমার গায়ে জড়িয়ে দুটো মুখ সামনে এনে পায়ের তলায় গুঁজে দিলাম। একটু বাদেই চাদরের মধ্যে বেশ একটা ওম হলো। সোনার কাঁধের সঙ্গে আমার কাঁধ জুড়ে গিয়ে ঠান্ডা আর লাগছিল না। বাদলদা বলছিল, শালা আমাদের বাগানে একটাই তো পুজো, তবু ডেকোরেশনের বেলায় কি কিপটেমি। মাল না ছাড়লে ডেকোরেশন হয়? বিনু মাস্টার বললেন, সবাই পুজোর পর গান্ডে পিণ্ডে গিলতে চায় তো কি হবে? ঠাকুরের গায়ে নীল রং বোলানো হলো। কুজো সাদরেরটা ডাকিনী যোগিনীকে নীল রং না বুলিয়ে মেটে রং করতে আরম্ভ করলো। নীল রঙের পোস্টটা পরায় ঠাকুরকে কেমন যেন লাগছিল। একটা বড় তুলির রঙের বালতিতে ডুবিয়ে শ্রীচরণদা বড় বড় পোস্ট আনছিলেন ঠাকুরের পায়ে। মাথাটা এখনও ন্যাড়া বলে মুখটা বিশ্রী লাগছিল। সোনা আর কাঁপছিল না। ওর আঙুল আমি ধরেছিলাম, কি ঠান্ডা ওর হাতটা। ঠাকুরের গায়ের রং কি বলো তো? সোনা জিজ্ঞেস করলো। কেন? ঠাকুরের গায়ের রং তো নীল, আমি বললাম। নীল রং হয়ে গেছে, মা বলতো কালো হয়, তাই তো নাম কালী। এখনও জামা পরায়নি। ধুৎ, ঠাকুর জামা পরে নাকি? মা বলেছে যুদ্ধ করে মানুষের হাত কেটে ঠাকুর জামা করে পড়েছে। শিবের বাঘছালটা কিন্তু এখনও হয়নি, ভুলে যাবে না তো? এখন ঠাকুরের হাতের চেটোতে জিভে পায়ে লাল রং বোলালেন শ্রীচরণদা। সুনিদ্রারা লাল নীল কাগজের সমস্ত মণ্ডপ জুড়ে মন্দির করে ফেলেছে। এখন আর গ্রামোফোন বাজছে না। বিনু মাস্টার রং তুলি সাজাচ্ছিল। শ্রীচরণদা যখন ঠাকুরের বুকের কাছে খয়েরির রং বোলাচ্ছেন, তখন পেছন থেকে কে যেন জিভে করে চকচক শব্দ করল। শ্রীচরণদা একবার তুলিটা থামিয়ে আবার রং করতে লাগলেন। সুনিদ্রা ঠাকুরের সামনে দাঁড়িয়ে এক হাত কোমরে রেখে সিগারেট টানতে টানতে বলল, শালা, শ্রীচরণদার এলেম আছে মাইরি। তুলির টানে টানে মায়ের সুরত খুলে যাচ্ছে। সামনে থেকে বিনু মাস্টার ধমকে উঠল, আই শুনতে, মাকে শালা বলছিস কোন আক্কেলে রে? সুনিদ্রা বলল, এক্সকিউজ মি বিনুদা, তবে মা তো এখনো কমপ্লিট হয়নি। না কা হলে তো আবার লাইফ আসে না। সোনা আমার হাঁটুর উপর ঝুঁকে পড়ে ঠাকুর রং করা দেখছিল। আমার এখন ঠাকুরকে দেখতে খুব খারাপ লাগছিল। শ্রীচরণদা যত রং বোলাচ্ছে ততই মনে হচ্ছে ঠাকুর কেমন ন্যাংটো ন্যাংটো। সাধনদা উঠে এসে সুনিতার পাশে দাঁড়ালো। শালা কি করেছে মাইরি? সুনিতা বলল, চেহারা দেখেছিস? বাদল কি যেন দেখে বলল, অ্যাবসার্ড। ওরা খুব চাপা গলায় কথা বলছিল যাতে বিনু মাস্টার না শুনতে পায়। বাদলটা একসময় বলল, আমাদের বাগানটা মায়েরই একদম সাহারা, একটাও নেই যার দিকে তাকানো যায়। সাধনদা বলল, কেন অন্তুর দিদি? সঙ্গে সঙ্গে সুনিতা ধমকে উঠল, এই। তারপর নিচু গলায় বলল, শোনাটা মায়েরই ফিউচারে, বলে চোখ টিপল। এই আস্তে। বাদলদা কথাটা বলে আমাদের দিকে তাকালো। আমার খুব অবাক লাগছিল ওদের কথা শুনে, কেমন রহস্যজনক লাগছিল আমার। আমি বুঝতে পারছিলাম না। সোনার দিকে তাকালাম। ওর নাক দিয়ে জল গড়াতেই ও টেনে নিল সেটা। সাধনদা একবার বলেছিল, কি শেপ, মানে কি আদল। আদল মানে আকৃতি। ঠাকুরের দিকে তাকিয়ে সাধনদা কথাগুলো বলেছিল। তারপর সোনার দিকে। সোনাকে ঠাকুরের মতো কল্পনা করে আমার খুব হাসি পেল। সোনা বলল, এই হাসছিস যে? এমনি, আমি বললাম। সুনিদ্রাটা না খুব অসভ্য। হ্যাঁ, তো দিদির সঙ্গে ভাব আছে, চিঠি দেয় যা। হ্যাঁ রে, আমি জানি। সোনা কথাটা বলতেই আমার সুনিদ্রার উপরে ভীষণ রাগ হতে লাগলো। এই সোনা, তুই না বড় হলে, এই
সোনা আমাকে চিমটি কাটল রেগে। শ্রীচরণদার ঠাকুরের মাথায় চুল লাগালেন আঠা দিয়ে। পেছনে একটা স্টোভ জ্বলছিল বলে শোষো আওয়াজ আসছে, বোধহয় চা হচ্ছে। এখন বোধহয় শেষ রাত। অন্ধকারে জোনাকি জ্বলা থেমেছে, দূরের সাঁওতাল লাইনের মাদুরের শব্দ থেমে গেছে। চারপাশ কি আশ্চর্য থমথমে। শুধু মাথার উপরে টিনের চালে শিশির পড়ছিল। ডাকিনী যোগিনী, সাপ, শিব, শিয়াল সব রং করা হয়ে গেছে। সাপটাকে কি চকচকে লাগছিল, যেন জীবন্ত। বিনু মাস্টার মন্দিরের দেয়ালে ছবি আঁকছেন। একটা মেয়ে পুজোর থালা হাতে দাঁড়িয়ে আছে যেন। সুনীতারা সবাই ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে। ঠাকুরকে দেখতে দেখতে আমার ভেতরটা কেমন করছিল। এখনও চোখ আঁকা হয়নি বলে অন্ধ লাগছিল ঠাকুরকে। সোনার হাতটা ধরে বললাম, তোর হাতটা কি নরম। সোনা বলল, তোরটাও। ছেলেদের হাত এত নরম হয় না। ইস, ব্যাডমিন্টন খেলে খেলে আমার হাতে কড়া পড়ে গেছে বলে। এখন ঠাকুরের চোখ আঁকবে। সোনা কথাটা বলে ড্যাব ড্যাবে চোখে ঠাকুরের দিকে তাকালো। সুনীতদা একটা টুলের ওপর দাঁড়িয়ে হ্যাজাকটা তুলে ধরল। বিনু মাস্টার বলল, এখন কেউ ডিস্টার্ব করিস না যেন, চোখ আঁকায় খুব মনোযোগ দরকার হয়। আলোটা উপরে তোলায় ঠাকুরের সারা গায়ে আলো ঝলমল করছিল। মুখটা খুব ভয়ঙ্কর লাগছিল না আমার। বুকের কাছটায় চোখ যেতেই আমার মনে পড়ল জিভের সেই চকচক শব্দটা। আমার কেমন লজ্জা লজ্জা করছিল। সোনা বড় হলে কি কালিমার মতো হবে? সোনার মুখের দিকে তাকিয়ে আমি কালির মুখ মেলাতে চাইলাম। এই সোনা, জিভ বার করো তো। সোনা অবাক হয়ে জিভ বার করতেই আমি মুখ ঘুরিয়ে নিলাম। না, সোনাকে ওরকম দেখাচ্ছে না। শ্রীচরণদা খুব ধরে ধরে দুটো চোখ আঁকলেন, সুন্দর চোখ দুটো। এবার কপালের চোখ। বিনু মাস্টার বলল, এবার কেউ আওয়াজ করবে না, তৃতীয় নয়ন আঁকা হবে। জ্ঞান চক্ষু, ঠাকুরের প্রাণ আসবে। সাধারণ শঙ্খ বাজাবে আঁকা হলেই। ওরা সবাই শঙ্খ কাসর নিয়ে তৈরি হলো। সুনীতা হ্যাজাকটাকে একটু ওপরে তুলে নিল। শ্রীচরণদার আড়ালে ঠাকুরের মুখটা ঢাকা পড়েছিল। সোনা আমার গায়ের উপর ঝুঁকে দেখতে চেষ্টা করছিল। আমি এখন থেকে শুধু ঠাকুরের বুক আর উরু দেখতে পাচ্ছিলাম। আলো পড়ে চকচক করছে। দেখতে দেখতে আমার মাথার মধ্যে কেমন করতে লাগলো, কান দুটো গরম হয়ে উঠল। আমি কিছু বুঝতে পারছিলাম না, শুধু আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। যখন ঠাকুরকে রং করা হয়নি বা সকালে যখন প্রতিমা হয়ে যাওয়া ঠাকুরকে দেখেছি, তখন এসব কোনোদিন মনে হয়নি। আমি মা কালীর বুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে সম্মোহিতের মতো সোনা মা কালী হয়ে গেছে কি না দেখবার জন্য ডান হাতটা সোনার বুকের কাছে নিয়ে গেলাম। সোনার প্রায় সমতল বুকের ওপর যখন আমার হাত, তখন আচমবিতে সোনা শব্দ করে উঠে কেঁদে ফেলল। আর তৎক্ষণাৎ শাঁখ আর কাসর ঘণ্টার শব্দ উঠল। কপালের চোখ আঁকা হয়ে গেছে তখন। সোনার চিৎকারে ওরা সব ছুটে এলো। আরে কাঁদছিস কেন? এই এই সোনা, ভয় পেয়েছিস? সোনা কাঁদতে কাঁদতে বাঁ হাত দিয়ে আমায় দেখিয়ে দিল। আমার ভীষণ ভয় করতে লাগলো হঠাৎ। একবার সোনার মুখের দিকে তাকিয়ে মুখ ফেরাতেই দেখলাম মা কালীর খাড়া হাতে লাল জিভ বার করে যেন তেড়ে আসছে। আমার মেরুদণ্ডে একটা শীতলতা জীবনে প্রথমবার এমনভাবে ছড়িয়ে পড়ল যে আমি হঠাৎ সেই ভোর হয়ে আসা অন্ধকারে আলোকিত পুজো মণ্ডপ ছেড়ে মাঠের মধ্য দিয়ে ভয়ঙ্কর কালীমূর্তির চোখ এড়াতে প্রাণপণে দৌড়তে লাগলাম। সমস্ত মাঠ জুড়ে থাকা ফিকে অন্ধকার যেন হঠাৎ জমাট হয়ে মা কালীর জিভের মতো আমার চোখের সামনে ঝুলছিল। কোথায় আমি পালাবো?